তো আজকে আমরা স্কিল স্টার্ট করবো, ঠিক আছে? তো ফার্স্টে দেখো আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, যেখান থেকে তোমরা একটুখানি আইডিয়া লাভ করতে পারবে কিওয়ার্ডস কি রয়েছে। সাবজেক্টিভিটি আর ট্রুথ, কিয়েগার্ড কিন্তু শুধুমাত্র যেটা বলছিলাম, কিয়েগার্ড কিন্তু শুধুমাত্র সাবজেক্টিভিটি, শুধুমাত্র বিষয়গতটাকেই কিন্তু মেনেছিলেন, অবজেক্টিভিটিকে কিন্তু স্বীকার করেনি, মানেনি। কিয়েগার্ডের কিন্তু মেইন কিওয়ার্ড হচ্ছে সাবজেক্টিভিটি, একমাত্র কি সত্যতা, এবং লিপ অফ ফেইথ, বিশ্বাসের লাভ। এটা আজকে পড়াবো, খুব ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু কিওয়ার্ড। তারপরে কিয়েগার্ডের থেকে কিন্তু এই বুকগুলো রয়েছে। ফার্স্টেই দেখো ক্রিশ্চিয়ান ডিসকোর্সেস, concluding unscientific postscript, either or, fear and trembling, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বুকস গুলোর নাম কিন্তু বারবার করে একটা ছক করে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সিস্টেনশিয়ালিস্ট ফিলোসোফারদের বুকগুলো তোমার নিজেদের খাতার মধ্যে ছক করে একটা জায়গায় রেখে দেবে, যাতে পরীক্ষার সময় এক জায়গায় থাকলে পরীক্ষা মানে সুবিধা হবে সেটা। For self-examination, philosophical fragments, practice in Christianity, the concept of anxiety, the sickness unto death, pages on life's way. এই সব কটা কিন্তু কিয়েরকেগার্ডের বুকগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, এর বাইরে কিন্তু আর কিছু করতে হবে না। এরপরে কিছু মেন কোর্স রয়েছে। ফার্স্টে দেখো কি দিয়েছি আমি, লাইফ ক্যান অনলি বি আন্ডারস্টুড ব্যাকওয়ার্ডস, ইট মাস্ট বি লিভড ফরওয়ার্ডস। তো কিয়েরকেগার্ড বলেছিলেন এই কোর্সটার মধ্য দিয়ে মানুষের জীবনকে পুরোপুরি বুঝতে হবে কেবল অতীত অভিজ্ঞতার দিকে তাকিয়ে, এবং অতীতে যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে, ঠিক আছে, আমরা অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত নিই, আমাদের অনেক সময় সাফল্য আসে, আমাদের অনেক সময় ব্যর্থতারও আসে, ঠিক আছে? এই সব মিলিয়ে কিন্তু আমাদের জীবনের অর্থটা স্পষ্ট হয়। কিন্তু বাস্তব জীবনে মানুষকে কিন্তু যতই তার ব্যর্থতা আসুক, মানুষকে কিন্তু সামনে এগিয়ে চলতে হবে, এবং আমাদের ভবিষ্যৎটা একদম অনিশ্চিত থাকে, কি হবে আমরাও জানি না, তবুও আমাদেরকে কিন্তু সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ নানান টাইপের জিনিস আমাদের জীবনে আসবে, কিন্তু জীবন যাপনের ঘটে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দিকে তাকিয়ে কিন্তু সবকিছুটা করতে হবে, এবং এটাকেই কিন্তু মানুষের অস্তিত্বের এক মৌলিক দ্বন্দ্ব হিসাবে কিন্তু কিয়েরকেগার্ড বলেছিলেন, যে যতই অনেক কিছু আমাদের জীবনে ঘটে, ব্যর্থতা আসে সাফল্যতা আসে, তো এইটাকে কিন্তু আমাদেরকে দেখে কিন্তু এগিয়ে চলতে হবে, কিন্তু ব্যর্থতা আসলে থেমে পড়বো এরকম কিন্তু নয়, আমাদের কিন্তু জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে, পেছনের দিকে তাকালে কিন্তু হবে না। এই দেখো আমি লিখে দিয়েছি, জীবনকে বোঝা যায় পেছনের দিকে তাকালে, কিন্তু জীবনকে বাঁচতে হবে আমাদের সামনের দিকে তাকিয়েই, যে আমাদের ফিউচারটা কি হবে। ঠিক আছে, ব্যর্থতা আসলো মানে আমরা খুব ইয়ে হয়ে গেলাম, এটা করলে হবে না, খুব রিলেটেবল আমাদের সাথে এটা। এরপরে the thing is to find the truth which is true for me, to find the idea for which I can live and die. এখানে বলছে যে কিয়েরকেগার্ড বলেছিল যে সত্য কেবল বস্তুনিষ্ঠ অবজেক্টিভ তথ্য নয়, সত্য হতে হবে কি সাবজেক্টিভ, ব্যক্তির কাছে অর্থবহ হতে হবে, অবজেক্টিভ হলে চলবে না, সত্যটা কি সাবজেক্টিভ, এবং এমন একটা সত্য বা আদর্শ খুঁজে পাওয়াই জীবনের আসল উদ্দেশ্য, যার জন্য কিন্তু একজন মানুষ নিজের জীবনটা উৎসর্গ করতে পারে, প্রয়োজনে সেই জিনিসটার জন্য মৃত্যুকেও স্বীকার করতে পারে। তাহলে এখানে আমার জন্য সত্য বলতে, আমার জন্য ট্রুথ বলতে বোঝানো হয়েছে কি, যে সত্য আমার অস্তিত্ব, আমার এক্সিস্টেন্সকে অর্থ দেয়, এবং আমার জীবনের সাথে যেটা গভীরভাবে যুক্ত হবে। বিষয়টা হলো সত্যটা খুঁজে পাওয়া, যা আমার কাছে সত্য, ধারণা খুঁজে পাওয়া যার জন্য আমি বাঁচতে পারি এবং মরতেও পারি যার জন্য আমি। এরপরে ট্রুথ লাইজ ইন বিং ইন ওয়ার্ড। তো এখানে বলছে যে যেটা সত্য, এই সত্যটা কিন্তু আমাদের বাইরের জগতের নিয়ম বা আমাদের সামাজিক স্বীকৃতির মধ্যেই শুধু থাকে না, সত্যটা নিহিত আছে কোথায়,
ব্যক্তির অন্তর্গত। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আত্মসচেতন। তো এই সত্যটা কোথায় নিহিত রয়েছে? প্রত্যেকটা ব্যক্তির অভিজ্ঞতা এবং প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু নিজেকে সেলফ রিয়েলাইজেশন করতে পারি আমরা সবাই, আত্মসচেতনতা রয়েছে আমাদের মধ্যে। তো সত্যটা কিন্তু ওর মধ্যেই রয়েছে। তাহলে নিজের ভেতরের অনুভূতি, বিশ্বাস, নিজের সিদ্ধান্ত, আমরা কিন্তু অনেক সময় ভালো ঠিকঠাক সিদ্ধান্ত নিই, অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো নিজের ভেতরের অনুভূতি, সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু মানুষের সত্যের কিন্তু মুখোমুখি হয়। কিয়েরকেগার্ড এখানে লিখে নাও, কিয়েরকেগার্ড কিন্তু বলেছেন মানুষ হচ্ছে আত্ম পর্যালোচনা এবং আত্ম সেলফ রিয়েলাইজেশনের ওপর কিন্তু গুরুত্ব আরোপ করেছে। এবং এই সত্যটা নিহিত থাকে কোথায়? ব্যক্তির অভিজ্ঞতা এবং ব্যক্তির আত্মসচেতনতায়। লিখে নেবে। তারপরে কোর্স দিয়েছে, the only truth which edifies is truth for you। এটা বলতে কি বোঝাতে চেয়েছে কিয়েরকেগার্ড? যে সত্য, সেই সত্যটা হচ্ছে মানুষের নৈতিক এথিক্স, মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু নৈতিক এবং আধ্যাত্মিক জিনিসগুলো রয়েছে, এবং এই সত্যটাই প্রকৃত সত্য, এবং তা হতে হবে কি ব্যক্তির নিজের জন্য গ্রহণযোগ্য। সমাজ বা দর্শন যে সত্যটা চাপিয়ে দিচ্ছে, ব্যক্তির ওপরে একটা জিনিস চাপিয়ে দিচ্ছে, সেটা সে কিন্তু গ্রহণ করবে না। ঠিক আছে? কারণ ব্যক্তির জীবন গঠনের যে সমাজ তাকে যে জিনিসটা চাপিয়ে দিচ্ছে, সেটা কিন্তু সহায়ক নাও হতে পারে তার জীবনের জন্য। সেই জন্য সত্যটা তখনই মূল্যবান হবে যখন তা মানুষকে দায়িত্ববান, সচেতন এবং নৈতিক করে তুলবে। সমাজ তার উপর চাপিয়ে দিচ্ছে যা কিছু, এবং সে সেটাকে গ্রহণ করে নিচ্ছে, এমন করলে হবে না। সত্যটা তখনই মূল্যবান হবে যখন সমাজ মানুষকে দায়িত্ববান, সচেতন এবং একজন নৈতিক নাগরিক করে তুলবে। বোঝা গেছে? এইগুলো কিন্তু কিয়েরকেগার্ডের মোস্ট ফেমাস কোট বলেছেন। এরপরে, দ্য বাইবেল ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। কি বলছে? The Bible is easy to very understand, but we Christians are a bunch of scheming squindles. We pretend to be unable to understand it because we know very well that the minute we understand, we are obliged to act accordingly. তো এই কোর্সটার মধ্যে দিয়ে কিয়েরকেগার্ড বলতে গেছিল যে সত্য, কিয়েরকেগার্ড বলেছিল যে ধর্মীয় যে ভণ্ডামি গুলো করা হচ্ছে, এই ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে কিয়েরকেগার্ড কিন্তু তীব্রভাবে সমালোচনা করেছেন। এবং এই বাইবেল বোঝা কিন্তু কখনোই কঠিন নয়। বাইবেল ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। বাইবেল কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। আসল কি সমস্যা? আসল সমস্যা হলো, কিয়েরকেগার্ড বললো যে আসল সমস্যা হলো এই বাইবেলকে বোঝার পর তার নির্দেশ অনুযায়ী, বাইবেলে যে নির্দেশগুলো দেওয়া থাকে সেই নির্দেশ অনুযায়ী জীবন যাপন করতে হবে। এবং মানুষ তার দায়িত্ব এড়ানোর জন্য ভান করে যে বাইবেল সে বুঝতে পারছে না, এই দায়িত্বগুলো সে নিতে চায় না বলে সে ভান করছে। কিয়েরকেগার্ড বলছে যে মানুষ ভান করছে যে দায়িত্ব এড়ানোর জন্য বাইবেল সে বুঝতেই পারছে না, কিন্তু বাইবেল বোঝাতে তো ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব ভালোভাবে বোঝা যায় বাইবেল। তো মানুষের জ্ঞানের অভাব নয়, বরং মানুষের নৈতিক সাহস নেই বাইবেলকে বোঝার জন্য। এটাই হচ্ছে আসল সমস্যা মানুষের মধ্যে। তারপরে আরেকটা ফেমাস কোট, এই কোটেশন গুলো তুলে কোশ্চেন দিতে পারে যে কে বলেছে এই কোটেশন গুলো, তো তোমাদের এখানে মনে রাখতে হবে এগুলো। Boredom is the root of all evil, the disappearing refusals to be oneself. তো বোরডম মানে কি? একঘেয়েমি বা বিরক্তি আমাদের মধ্যে তখনই আসবে যখন মানুষ নিজের যে প্রকৃত আসল সত্তা সেটাকে যখন সে গ্রহণ করতে ব্যর্থ হবে,
তাহলে নিজের অস্তিত্ব, এই নিজের অস্তিত্বর আমরা দায়িত্ব নিতে চাই না, নিজের মতো করে বাঁচতে চাই না, এবং এই আত্মস্বীকৃতি থেকেই জন্ম নেয় কি হতাশা আমাদের মধ্যে। আমাদের মধ্যে বিভিন্ন অমঙ্গল, বিভিন্ন হতাশা এখান থেকে জন্ম নেয়, যখন আমরা আমাদের নিজের অস্তিত্বের দায়িত্ব নিতে পারি না, নিজের মতো করে বাঁচতেও পারি না। এখান থেকে কিন্তু জন্ম নিচ্ছে হতাশা। এখানে ক্রিয়েটিকার কিন্তু নিজের আত্মপরিচয়, সেলফ রিয়েলাইজেশন, আত্মপরিচয়ের গুরুত্ব কিন্তু দিয়েছেন। যদি তোমাদের কোশ্চেন আসে এরকম অ্যাজারশন রিজনিং জাতীয় কোশ্চেন, যে কিরকেগার্ড মানুষের কি জিনিসের উপর গুরুত্ব দিয়েছিলেন, সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানুষের ব্যক্তিক অভিন্নতা এবং হচ্ছে আত্মপরিচয়, এই দুটোর ওপর কিন্তু বারবার করে কিরকেগার্ড গুরুত্ব দিয়ে চলেছে। ঠিক আছে, এরপর ইট ইজ ইম্পসিবল টু এক্সিস্ট উইদাউট প্যাশনস। আমি যা যা বলছি এগুলো খাতায় লিখছো তো তোমরা? যা যা বলছি লিখতে পারছো তো? এগুলো কিন্তু নোটসে আমি কিন্তু একদম ছোট করে দিয়েছি, কারণ যেটা বোঝাচ্ছি সেটা লিখে নেওয়াই ভালো, তাহলে একটু মনে থাকবে বেশি। ইট ইজ ইম্পসিবল টু এক্সিস্ট উইদাউট প্যাশন। কি বলছে যে আমাদের যে আবেগ, এই আবেগ বা আমাদের মধ্যে যে একটা, আমাদের অন্তরের যে গভীর একটা তাড়না রয়েছে, এটা ছাড়া কিন্তু আমাদের প্রকৃত অস্তিত্ব সম্ভব নয়। এবং আমরা কিন্তু আমাদের মধ্যে যে বিশ্বাস, প্রেম, দায়িত্ব বা সংগ্রাম, সবকিছুর মধ্যে কিন্তু এই আবেগটা কিন্তু রয়েছে, আবেগ কিন্তু অপরিহার্য। তাহলে আবেগই মানুষকে সিদ্ধান্ত নিতে, আমাদের মধ্যে যে আবেগ রয়েছে এই আবেগটাই কিন্তু মানুষকে সিদ্ধান্ত নিতে, ঠিক আছে, কোনো কিছু কাজ করতে এবং সত্যিকারের অর্থে বাঁচতে সাহায্য করে। আবেগ ছাড়া আমাদের অস্তিত্ব কখনো পসিবলই নয়। আবেগ হচ্ছে কিন্তু, আবেগই আমাদের মানুষকে নানান প্রকারের ডিসিশন নিতে, নানান প্রকারের যখন আমরা ডিসিশন নিই সেটা কিন্তু আবেগের বশেই নিচ্ছি আমরা। কি বললো তাহলে? ইট ইজ ইম্পসিবল টু এক্সিস্ট উইদাউট প্যাশন। আবেগ ছাড়া কিন্তু কখনোই আমাদের অস্তিত্বটাই সম্ভব নয়, প্যাশন ছাড়া। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাশন ছাড়া কিন্তু আমাদের কখনোই আমাদের অস্তিত্ব সম্ভব নয়, কারণ আবেগই মানুষকে নানান প্রকারের সিদ্ধান্ত নিতে, কোনো কিছু সঠিকভাবে ডিসিশন নিতে, কোনো কাজ করতে, সত্যিকারের অর্থে কিভাবে বাঁচবে একজন মানুষ, সেটা কিন্তু আমাদের প্যাশন বা আবেগই শেখায়। এরপরে minority is always stronger than majority because the minority is generally formed by those who really have an opinion. তো এখানে বলছে যে মাইনরিটি, না মানে কি সংখ্যাগরিষ্ঠ মানুষ, প্রায় তারা কিন্তু যে কোনো প্রচলিত মতের স্রোতে কিন্তু গা ভাসায়, নিজের কোনো মতামত নেই, যে যেটা বলছে সেই সেটা শুনে নিচ্ছে। তো এই সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু প্রচলিত মতের সাথে সাথে নিজের নিজের মত মানে নিজের কোনো মত নেই, যেটা প্রচলিত মত সেই প্রচলিত মতকে স্বীকার করে নিচ্ছে। কিন্তু সংখ্যালঘু যারা রয়েছে, সংখ্যালঘু গোষ্ঠী কিন্তু সাধারণত তাদের নিয়ে গঠিত, যারা সচেতন ভাবে ক্রিয়া করে, তারা কিন্তু মত পোষণ করে। তাই সংখ্যায় কম হলেও তারা কিন্তু নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক ভাবে অধিক শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ মানুষদের থেকে, কারণ তারা কিন্তু নিজের মত কিন্তু সব জায়গায় পোষণ করে থাকে। তাহলে এটা কিন্তু ব্যক্তি স্বাধীনতা এবং স্বাধীন চিন্তার গুরুত্বকে নির্দেশ করে। এবং কীর্তিকার তো বললেন যে নিজের অস্তিত্ব থাকতে গেলে ব্যক্তির স্বাধীনতা, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে স্বাধীনতা এবং তার নিজস্ব চিন্তা, স্বাধীন চিন্তা, এই গুরুত্বটাই কিন্তু আগে স্বীকার করতে হবে। কারো কি একটা মত দিচ্ছে, তুমি সেই মতের মধ্যে মানে সেই মতটাকে স্বীকার করে নিচ্ছ, এরকম করলে কিন্তু হবে না। তোমার কিন্তু নিজের মত থাকতে হবে সেখানে, তুমি কিন্তু তোমার মধ্যে স্বাধীন চিন্তা রাখার ক্ষমতা রাখতে হবে। তুমি অন্য যেটা বলছে সেটাকেই তুমি মেনে নিচ্ছ, এরকম করলে কিন্তু হবে না। কিন্তু ব্যক্তি স্বাধীনতা এবং স্বাধীন চিন্তার গুরুত্বকে নির্দেশ করেছে। লিখে নেবে, শর্ট ফর্মে এগুলো লিখে নেবে খাতায়। এরপরে যেগুলো একদম নোটেবল পয়েন্টস আমি দিয়েছি, যে
regarded as the fathers of existentialism. তাকে কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজমের ফাদার কাকে বলা হতো, অস্তিত্ববাদের আদি গুরু হিসাবে কিন্তু বিবেচিত কিয়েরকেগার্ড। and existential disappear, অস্তিত্বগত হতাশা, এগুলো একদম নোটেবল পয়েন্ট, মানে তার দর্শনে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টস গুলো। এবং মানুষের অস্তিত্বের তিনটে পর্যায়ের কথা বলেছিলেন, আমি আসবো এগুলোতে। এবং নাইট অফ এগ, এই চারটে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টস। এবার আমি কিন্তু একদম যেদিনকে তোমাদের অস্তিত্ববাদী পড়িয়েছিলাম সেদিনকে কিন্তু আমি বলেছিলাম একটা কথা, যে কিয়েরকেগার্ড কিন্তু একজন সে কিন্তু ঈশ্বরকে স্বীকার করেছিলেন, সে কিন্তু নাস্তিক দার্শনিক ছিলেন না, সে কিন্তু ঈশ্বরকে স্বীকার করেছিলেন, নাস্তিক। এবং কিয়েরকেগার্ড কিন্তু এই মডার্ন পিরিয়ডে সেই সময় বিজ্ঞান এতটাই বেশি প্রভাব বিস্তার করেছিল যে সেই সময় এই বিজ্ঞান কি করে থাকে, বিজ্ঞান কিন্তু নিশ্চিত জ্ঞান দেয়, তাই তো? বিজ্ঞানে কিন্তু কোনো ত্রুটি থাকে না, বিজ্ঞান কিন্তু নিশ্চিত জ্ঞান দেয়। এবং এই তার ছোঁয়া কিন্তু, বিজ্ঞানের ছোঁয়া কিন্তু দর্শনে লাগে। এবং তখন দর্শনও কিন্তু কি হয়, এই বিজ্ঞানের ছোঁয়া পেয়ে কিন্তু তখন দর্শনও নিশ্চিত জ্ঞান লাভের জন্য মগ্ন হয়ে যায়। এবং সেই সময়টা দাঁড়িয়ে, এই এক্সিস্টেন্সিয়ালিজমের সময় দাঁড়িয়ে কিন্তু ভাষার অ্যানালাইসিস, কনসেপ্ট, এই কনসেপ্টের আলোচনা, বিভিন্ন অবজেক্টিভের জ্ঞান, এই বিষয় কিন্তু আলোচনা করতে বেশি নিজেদেরকে সেই সময় কিন্তু গুরুত্ব দিয়েছিল। এবং দর্শন শাস্ত্র কিন্তু সেই সময় এই সময়টায় দাঁড়িয়ে কিন্তু দর্শন শাস্ত্র কিন্তু নিজেদেরকে গুরুত্ব দেয়। এবং সেই সময় কিন্তু মনে হয় যেন সাধারণ মানুষ এবং দর্শনের মধ্যে সেই সময় একটা পাঁচিল হয়ে উঠলো। এবং সাধারণ মানুষ কিন্তু সেই সময় দর্শন থেকে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে নিল। এবং এই সময় দাঁড়িয়ে কিছু চিন্তাবিদ বলতে থাকে যে আমাদের রিজন, দর্শনে কি ছিল সেই সময়, রিজন একদিকে, কিছু কিছু দার্শনিক বুদ্ধিবাদী, আবার কিছু কিছু দার্শনিক অভিজ্ঞতাবাদী। কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছিল সেই সময়, একটা প্রবলেম দাঁড়িয়েছিল। সেই সময় বলেছিল যে এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফাররা যে এই যে দর্শনে এই রিজন বুদ্ধিবাদী, রিজন বেসড ফিলোসফি অর এক্সপিরিয়েন্স বেসড ফিলোসফি, এইগুলো করলে কিন্তু চলবে না। আমাদের প্রথমে নিজেদের যে অস্তিত্ব, এইটাকে কিন্তু বুঝতে হবে। এবং জগৎ জীবনের অস্তিত্ব সম্পর্কে ধারণা লাভ করলে হবে না, আমাদের নিজেদের অস্তিত্বটাকে বুঝতে পারলে কিন্তু কি করব আমরা, যখন আমাদের নিজেদের অস্তিত্বটাকে বুঝতে পারবো তখনই কিন্তু আমরা জগৎ ও জীবনের অস্তিত্বটাকেও বুঝতে পেরে যাব। এবং এখান থেকেই প্রশ্ন হতে শুরু করে যে অস্তিত্ব বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, আমাদের অস্তিত্ব এটা বলতে এটা কি বোঝানো হয়। তখন কিয়েরকেগার্ড বা সার্ত্রে তারা কিন্তু বললেন যে এই রিজন বা এই এক্সপিরিয়েন্স, এইগুলোকে পুরোপুরি বাদ দিচ্ছি এমন কিন্তু নয়, কিন্তু তারা ব্যক্তির কিন্তু ইমোশন, আমাদের মধ্যে যে ইমোশন রয়েছে, ডিজায়ার রয়েছে, প্যাশন রয়েছে, এইগুলোর উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং ধীরে ধীরে দেখা যায় সেই সময় কিন্তু দর্শন সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হতে থাকে, যখন তারা এই কথাগুলো ভাবতে শুরু করলো যে মানুষের চাহিদার ওপর গুরুত্ব দিতে হবে। এবং এক্সিস্টেন্সিয়ালিজমে কিন্তু প্রথম এই জিনিসটাকে দেখলো যে মানুষের যে ইমোশন, ডিজায়ার, প্যাশন, এই চাহিদাগুলোর ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকটা মানুষের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে, ইন্ডিভিজুয়ালিটি, এইটার ওপর কিন্তু গুরুত্ব দিতে থাকে ফার্স্ট এক্সিস্টেন্সিয়ালিস্টরা। এবং ব্যক্তি স্বাধীনতা, আগেই যেটা বললাম, কিয়েরকেগার্ড কিন্তু ব্যক্তি স্বাধীনতার ওপর প্রথম গুরুত্ব দিতে থাকে। এবং ফ্রি চয়েস, আমাদের প্রত্যেকটা মানুষের একটা ফ্রি চয়েস থাকবে, তুমি আমার ওপর থেকে চাপিয়ে দিচ্ছ, আমি কিন্তু সেটা গ্রহণ করব না, আমার নিজের যেটা, আমার যেটা ইচ্ছা করছে আমি সেটা করব, সমাজ আমার ওপর চাপিয়ে দিচ্ছে তোমাকে করতেই হবে, এরকম কিন্তু করব না আমরা। আমাদের ফ্রি চয়েস, এই ফ্রি চয়েস কিন্তু আমাদের কর্মের স্বাধীনতার ওপর কিন্তু গুরুত্ব দিতে থাকে। এইটা কিন্তু কিয়েরকেগার্ডের সময় কি বলা হলো যে ফ্রি চয়েস এবং ব্যক্তি স্বাধীনতা, এই দুটোর ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা মানুষের ফ্রি চয়েস রয়েছে। তো
একটু কিয়েরকেগার্টের আবার জীবন সম্বন্ধে বলে নি। ইন্ট্রোডাকশনে কি বলেছে দেখো। কিয়েরকেগার্ড কিন্তু একজন বড়লোক, খুব বড়লোক ফ্যামিলিতে জন্মেছিলেন। তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, তিনি কিন্তু একজন রিলিজিয়াস ছিলেন, ঠিক আছে, তিনি কিন্তু ধার্মিক ছিলেন, তিনি কিন্তু নাস্তিক ছিলেন না। শাস্ত্রে যেমন নাস্তিক ফিলোসফার ছিলেন, কিয়েরকেগার্ড কিন্তু পুরোপুরি ভাবে আস্তিক ছিলেন, সে কিন্তু রিলিজিয়াস ছিলেন। এবং তার পিতা কিন্তু অত্যন্ত পরিমাণে, কিয়েরকেগার্ডের যিনি পিতা ছিলেন তিনি কিন্তু অত্যন্ত পরিমাণে ধর্মভীরু ছিলেন। তিনি তার পিতার জন্যই কিন্তু ঈশ্বর ভক্ত হয়ে উঠেছিলেন, এবং ঈশ্বরের প্রতি যে তার এতটাই ভক্তি দেখা যায় সেইটা কিন্তু তার দর্শনে পুরোপুরি ফুটে উঠেছিল। এবং কিয়েরকেগার্টের এই আধ্যাত্মিক জীবন কিন্তু অবলম্বন করে। তিনি কিন্তু তার যখন জন্ম হয়েছিল তার পরবর্তীকালে কিন্তু তার মা, তার ভাই বোনকে তিনি কিন্তু হারিয়েছিলেন, ঠিক আছে। এবং সংসার জীবন থেকে তিনি কিন্তু বেরিয়ে এসে পুরোপুরি তিনি কিন্তু আধ্যাত্মিক জীবন লাভ করেন। পুরোপুরি তার ফিলোসফিতে দেখতেই পাবে যে তিনি কিন্তু পুরোপুরি সবকিছুর মধ্যে খ্রিস্টান ফিলোসফি, মানে খ্রিস্টানের কথা স্বীকার করেছেন, পুরোপুরি রিলিজিয়াস, পুরোপুরি, ঠিক আছে। এরপরে তিনি বলছেন যে দেখো, although his thought was influenced at least to some degree by the German philosopher Hegel, much of Kierkegaard's works was devoted to critiquing Hegel and in particular Hegel's dialectical system, দান্ধিক পদ্ধতি। তো কি বলছে যে হেগেল, এই হেগেলকে বিরোধিতা করতে করতে তার যে দর্শন, হেগেলের দর্শনকে বিরোধিতা করতে করতে তার দর্শনটা কিন্তু গড়ে তুলেছেন তিনি। এবং হেগেলের দ্বারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিয়েরকেগার্ড কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তাহলে হেগেলের বিরুদ্ধে কি কি আপত্তি করেছিলেন? অ্যাটাক অন হেগেলিয়ানিজম। তো এখানে কি বলছে যে এক্সিস্টেন্স ইজ নট এ কনসেপ্ট, existence is not a concept and existence is not a necessary development, লিখে নেবে। হেগেলের এগেইনস্টে কিভাবে আপত্তি করেছেন কিয়েরকেগার্ড। হেগেল কি করেছিলেন, হেগেল একটা সিস্টেমেটিক ফিলোসফির কথা বলেছিলেন, হেগেল একটা সিস্টেমেটিক ফিলোসফির কথা বলেছিলেন। এবং হেগেল কিন্তু আইডিয়াকে একটা সুপ্রিম রিয়েলিটি দিয়েছিলেন। আমরা সবাই জানি হেগেল কিন্তু এই আইডিয়াকে কিন্তু একটা সুপ্রিম রিয়েলিটি দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে সব ধারণাই, হেগেলের কথা কিন্তু এখন বলছি, কারণ হেগেলের বিরুদ্ধে কিন্তু কিয়েরকেগার্ড সমালোচনা করেছিলেন, ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, আবার সমালোচনাও করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে। তো হেগেল কিন্তু একজন সিস্টেমেটিক ফিলোসফার ছিলেন, এবং তিনি কিন্তু তার দর্শনে আইডিয়াকে একটা সুপ্রিম রিয়েলিটি দিয়েছিলেন। হেগেল তিনি বলেছিলেন যে এই যে আইডিয়া বা এই যে ধারণা, এই ধারণা থেকে সবকিছুই কিন্তু নেসেসারিলি উৎপন্ন হয়। এবং এই হেগেলের দর্শনের মূল উদ্দেশ্যই ছিল যে অ্যাবসলিউট ট্রুথ কি, ঠিক আছে, কোনটা অ্যাবসলিউট ট্রুথ এটাকে প্রতিষ্ঠা করা। হেগেলের দর্শনে কিন্তু এটাই মানে মূল লক্ষ্য ছিল কি, যে কোনটা অ্যাবসলিউট ট্রুথ এটাকে প্রতিষ্ঠা করা। এবং হেগেল কিন্তু কেবলমাত্র তাত্ত্বিক দিক থেকে কিন্তু এই অ্যাবসলিউট ট্রুথের প্রতিষ্ঠা করতে গেছিলেন, এবং সেটা হয় কিন্তু তিনি কিন্তু ব্যবহারিক জীবনে অ্যাবসলিউট ট্রুথকে প্রতিষ্ঠা করতে গেছিলেন। এমনকি হেগেল এথিক্স এবং পলিটিক্স এই দুটো ক্ষেত্রেও কিন্তু চরম সত্যটা কি, এই চরম সত্যটাকে কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হেগেল বলেন যে ট্রুথ আর অবজেক্টিভ ট্রুথ, এখানেই হয়ে গেল। কারণ কিয়েরকেগার্ড কি বলেছিলেন যে সত্যকে কি হতে হবে, বলো তোমরা বলো, কিয়েরকেগার্ড কি বলেছিলেন সত্যকে কি হতে হবে? আমি হ্যাঁ একদম, কিয়েরকেগার্ড কিন্তু বলেছিলেন যে সত্যকে কি হতে হবে, সাবজেক্টিভ হতে হবে, সত্য হতে গেলে সেটা সাবজেক্টিভ হবে। কিন্তু হেগেল কি বললেন, হেগেল বললেন যে না, ট্রুথ কখনো সাবজেক্টিভ হতে পারে না, ট্রুথ হবে হচ্ছে অবজেক্টিভ ট্রুথ, এবং ইন্ডিপেন্ডেন্ট অফ দা নোন, অর্থাৎ জ্ঞাতা বা ব্যক্তি নিরপেক্ষ ভাবে হচ্ছে সত্যকে
জানতে চাইছেন এবং হেগেল বলেছিলেন যে আমি কতগুলো আংশিক সত্য জানি এবং সেই আংশিক সত্যগুলো বা গৌণ সত্যগুলো থেকে আমরা অ্যাবসলিউট ট্রুথের দিকে যাই। এবং দর্শনের কাজ কি? দর্শনের কাজ হলো সেই চরম সত্যটাকে খুঁজে বার করা, অ্যাবসলিউট ট্রুথকে খুঁজে বার করা। এবং হেগেল বলেছিলেন যে এই অ্যাবসলিউট ট্রুথকে প্রতিষ্ঠা করতে গিয়ে বলেন সেখানে ব্যক্তির কোনো জায়গাই নেই, ব্যক্তি ছাড়াও এগুলো হয়। এই অ্যাবসলিউট চরম সত্যতাকে প্রতিষ্ঠা করতে কখনো ব্যক্তির জায়গাই নেই, যেটা বললেন কিয়ারকেগার্ড বললেন যে ট্রুথ ইজ সাবজেক্টিভ, ব্যক্তি সত্যতা পুরোপুরি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ। কিন্তু এখানে কি বললেন কিয়ারকেগার্ড বলছি হেগেল বললেন যে কখনো অ্যাবসলিউট ট্রুথকে প্রতিষ্ঠা করতে কিন্তু কখনোই ব্যক্তির কোনো ভূমিকাই নেই, সেখানে ব্যক্তির কোনো জায়গাই নেই, এটা কিন্তু হেগেল বললেন। এবং ব্যক্তির মধ্যে যে প্যাশন, যে আবেগ, কোনো জায়গায় নেই, এটা কিন্তু রিজনের মধ্যে কিন্তু কতগুলো আংশিক সত্যের মাধ্যমে কিন্তু আমরা অ্যাবসলিউট ট্রুথের দিকে যাচ্ছি। এবং এই অ্যাবসলিউট, এই চূড়ান্ত যে সত্য, যে চরম সত্য, এই চরম সত্য এইটা কিন্তু আবশ্যিক সত্য এবং একটা লজিক্যাল মেথড ফলো করে যাচ্ছে। এবং হেগেল কিন্তু সবকিছুকে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, সবকিছুকে কিন্তু কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, এখানে দেখো বলেছে claimed reason could contain all of reality. For Kierkegaard, this reduced many religious truths to philosophy. So much of his critique was an attempt to show how certain experiences, particularly those concerning religious faith, expert rational conceptualizations. Moreover, Kierkegaard thought Hegel's ethics absorbed the individuals into the collective whole, such the individual person had no value outside of the social. Kierkegaard's work is marked by unique complexity due to its anti-systematic and often literary approach to philosophy. His books were often attributed with pseudo names and were written in an ironic style that was called Socratic. Kierkegaard's early romance with Regan, also whom the broke and engagement, also had a profound influence on his life and writings. As a philosopher, Kierkegaard is best known for such notions as his state of existence, faith is an absurd. So, truth as the subjectivity and his analysis of existential anxiety and despair. তো হেগেল কিন্তু সবকিছুই কনসেপচুয়াল ডেভেলপমেন্টের কিন্তু ব্যাখ্যা করেছেন। এবং কিয়ারকেগার্ড বললেন যে হেগেল তাহলে মানুষের এক্সিস্টেন্সকেও তো একটা কনসেপচুয়াল ডেভেলপমেন্ট বলছে। এবং মানুষের যে অস্তিত্ব, এই অস্তিত্বও তো হবে কতগুলো ধারণা, তাহলে তাহলে ধারণার অতিরিক্ত মানুষের অস্তিত্ব কিন্তু কখনো হতে পারে না। হেগেল কিন্তু ইন্ডিভিজুয়ালিটির কোনো জায়গা রাখছে না। কিয়ারকেগার্ড যেটা বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের স্বতন্ত্রতা রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, কিয়ারকেগার্ড কিন্তু এটা বলেছিলেন। কিন্তু হেগেল বললেন যে এই ইন্ডিভিজুয়ালিটি এর কোনো জায়গায় রয় না। এবং কিয়ারকেগার্ড কিন্তু এই ইন্ডিভিজুয়ালিটিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবং হেগেল কিন্তু কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, লিখে নাও এগুলো ছোট ছোট পয়েন্ট দিয়ে, হেগেল কিন্তু কনসেপচুয়াল ডেভেলপমেন্ট এইটাকে কিন্তু গুরুত্ব দিয়েছে, এখানে কিন্তু ক্রিটিক করছে। কিয়ারকেগার্ড কিন্তু হেগেলকে এখানটায় কিন্তু ক্রিটিক করলো। তাহলে ধরি একটা টেবিলের ধারণা, একটা টেবিল রয়েছে, তাহলে এই টেবিলের ধারণা সেটা আমাদের কাছে কিন্তু একটা আইডিয়া। তাহলে আমরা মাথায় রেখে দিই যে যিনি কার্পেন্টার রয়েছেন উনি টেবিলটাকে তৈরি করছেন, কারণ কার্পেন্টার ছাড়া একটা টেবিল তৈরি করা কখনোই কিন্তু সম্ভব নয়, একজন কার্পেন্টারই কিন্তু টেবিলটাকে তৈরি করছে। তাহলে টেবিলটা 4টে তলা রয়েছে এবং 3টে তলাও হতে পারে, যা যা মানে হয়, 4টেও হতে পারে, 4 তলা বা 3 তলা। যে ইন্ডিভিজুয়াল টেবিলটা তৈরি করা হলো সেই টেবিলটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এই কনসেপ্টটা কি গুরুত্বপূর্ণ? এই কনসেপ্টটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তাহলে এই অস্তিত্বটা, যে একটা ইন্ডিভিজুয়াল টেবিল রয়েছে,
কির্কেগার্ড কি বলছে যে কনসেপ্টটা গুরুত্বপূর্ণ নয়, যে টেবিলটাই কিন্তু আমাদের কাছে আগে গুরুত্বপূর্ণ। টেবিলটা 3 তলা 4 তলা এই জিনিসটা গুরুত্বপূর্ণ নয়। কার্পেন্টার টেবিলটাকে তৈরি করছে এবং এই টেবিলটার অস্তিত্বটাই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে একটা ইন্ডিভিজুয়াল টেবিলটা রয়েছে। তাহলে এক্সিস্টেন্সকে কিন্তু কনসেপ্টের মাধ্যম দিয়ে বুঝলে হবে না। কির্কেগার্ড কি বললেন যে এই যে এক্সিস্টেন্স রয়েছে, এই যে টেবিলটা রয়েছে বা এই ল্যাপটপটা, আমি ল্যাপটপ দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, এই ল্যাপটপটা দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তো এই ল্যাপটপটার অস্তিত্বটা গুরুত্বপূর্ণ আমার কাছে, ঠিক আছে? এইটার অস্তিত্ব আছে বলেই তোমাদেরকে পড়াতে পারছি। তো এই এক্সিস্টেন্স, অস্তিত্বকে কিন্তু কনসেপ্টের মাধ্যম দিয়ে কিন্তু বুঝলে হবে না। যেটা হেগেল বলেছিলেন যে না, এক্সিস্টেন্স অস্তিত্বের কথা তিনি বলেননি, ঠিক আছে, স্বীকার করছি না, তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালিটির কথা স্বীকার করেইনি, ফোকাস করেনি। হেগেল কিন্তু ফোকাস করেনি ইন্ডিভিজুয়ালিটির কথা, ঠিক আছে? হেগেল কিন্তু কনসেপচুয়াল ডেভেলপমেন্টকে ফোকাস করেছে। কিন্তু কি করলো কির্কেগার্ড বললো যে ইন্ডিভিজুয়ালিটিকে গুরুত্ব দিতে হবে, এক্সিস্টেন্সকে কখনোই কিন্তু কনসেপ্টের মাধ্যম দিয়ে যদি আমরা বুঝি সেটা কিন্তু হয়ে যাবে ভুল। কখনো এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বকে কিন্তু কনসেপচুয়াল ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে বোঝা যায় না। দ্বিতীয়ত, এই এক্সিস্টেন্সটা কিন্তু নেসেসারি, এটা কিন্তু ডেভেলপমেন্ট নয়, ঠিক আছে? এটা কিন্তু কনসেপচুয়াল ডেভেলপমেন্ট নয়, যেটা হেগেল বলেছিলেন সেটা পুরোপুরি ভাবে কোনো হতে পারে না, কির্কেগার্ড বলছেন। এবং হেগেল বলছেন যে মানুষের যা অস্তিত্ব সেটা আবশ্যিকভাবে রয়েছে এবং মানুষের রিজনও আছে এবং অস্তিত্বটা আগে থেকেই রয়েছে। তাহলে আমার অস্তিত্ব তখনই আমি বুঝতে পারবো যখন আমি একটা কঠিন পরিস্থিতিতে পড়বো, যেখানে আমি কিছু ডিসিশন নেব, এবং সেই যখন ডিসিশনটা নেব আমি একটা কঠিন পরিস্থিতিতে, সেই ডিসিশনটা আমি নিচ্ছি এবং আমার মধ্যে কিছু ইউনিকনেস রয়েছে। আমি প্রতিদিন যে কাজগুলো করছি সেইগুলো কিন্তু সবাই করছে, কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের মধ্যে একটা বিশেষ গুণ খুঁজে পায়, কেউ গান করতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ ভালো ক্রিকেট খেলতে পারে, তখন সে নিজের অস্তিত্বটাকে বুঝতে পারবে। তাহলে কির্কেগার্ড বলেন যে মানুষের অস্তিত্বটা কিন্তু আগে থেকে নেই। কির্কেগার্ড বলেছিলেন যে মানুষের অস্তিত্বটা আগে থেকে নেই। আমার অস্তিত্বটা আমি তখনই বুঝতে পারবো যখন আমি বুঝতে পারবো যে আমার মধ্যে কিছু একটা ইউনিকনেস রয়েছে। সবাই তো সবকিছু করে, কিন্তু কেউ দেখো খুব ভালো পড়াতে পারে বা কেউ খুব ভালো আঁকতে পারে, কেউ ভালো কিছু একটা গুণ রয়েছে তার মধ্যে, ইউনিকনেস, একটা ইউনিক গুণ, খুব ভালো ক্রিকেটও খেলতে পারে। তো এইটা যখন আমি বুঝতে পারবো তখন কিন্তু আমার অস্তিত্বটা কিন্তু আমি বুঝতে পারবো তখনই যখন আমি বুঝতে পারবো যে আমার মধ্যে কিছু ইউনিকনেস রয়েছে। কির্কেগার্ড বলেন যে আমি মানুষ হয়ে জন্মালাম, তার মানে আমি অস্তিত্বশীল। আমি মানুষ হয়ে জন্মাচ্ছি বলেই আমি অস্তিত্বশীল এমন কিন্তু নয়। আমাকে বুঝতে হবে যে আমার মধ্যে কিছু একটা ইউনিকনেস রয়েছে, আমার মধ্যে কিছু একটা স্পেশালিটি রয়েছে, এইটা আগে আমাকে জানতে হবে। তাছাড়া বিষয় আমাকে ডিসিশন নিতে হচ্ছে, যেমন আমি এইচএস পড়লাম, এইচএস পড়ে আমি সায়েন্স নিয়ে পড়বো, মাধ্যমিকের পরে আমি সায়েন্স নিয়ে পড়বো নাকি আর্টস নিয়ে পড়বো, এই ডিসিশনটার উপর কিন্তু আমার ভবিষ্যৎটাকে নির্ভর করবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাড়ির লোক বলে যে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে তুমি সেটা নিয়েই পড়ো। তাহলে এই যে ডিলেমা, আমার একটা দ্বন্দ্বের মুখোমুখি পড়ে, যা মানুষ যখনই নিজের সিদ্ধান্তটা নিজেই নেবে, একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে, তখনই কিন্তু মানুষ তার অস্তিত্বটা বুঝতে পারে। বোঝা গেছে? মানুষ তার অস্তিত্বটা কখন বুঝতে পারে? যখন মানুষ একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে। এবং হেগেল বলেন যে মানুষের অস্তিত্ব হচ্ছে একটা ধারণা, একটা আইডিয়া, ঠিক আছে? কিন্তু কির্কেগার্ড কি বললেন, কখনো মানুষের অস্তিত্ব একটা আইডিয়া হতে পারে না, একটা ধারণা হতে পারে না। মানুষ যখন দ্বন্দ্বের মধ্যে পড়ে যে সে কি করবে, সে এইটা নিয়ে পড়বে নাকি এইদিকে যাবে নাকি ওইদিকে যাবে,
যখন এটা দ্বন্দ্বের মধ্যে পড়ে তখনই কিন্তু মানুষ নিজের নিজের অস্তিত্বটাকে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে। তাহলে এখানে কিন্তু হেগেলকে কিন্তু পুরোপুরি ভাবে ক্রিটিসাইজ করে বললো যে, হেগেল বলেছিলেন কি যে অস্তিত্বটা একটা ধারণা, মানুষ অস্তিত্বশীল এই ধারণাটা তার আগে থেকেই রয়ে গেছে। কিন্তু কির্কেগার্ড বললেন যে মানুষ হয়ে জন্মালাম তার মানে আমি অস্তিত্বশীল, এমন কিন্তু নয়। আমরা কখন নিজের অস্তিত্ব আছে এটা আমরা জানতে পারবো কখন, যখন আমরা কোনো দ্বন্দ্বের মধ্যে পড়বো যে আমি এইদিকে যাব নাকি ওইদিকে যাব, এটা নিয়ে পড়বো নাকি ওইটা নিয়ে পড়বো, এটা হামেশাই হয় আমাদের মধ্যে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে মানুষের অস্তিত্বটাকে বুঝতে পারবে যখন সে নিজের একটা সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। নিজের সিদ্ধান্তটা যখন নিজেই নিচ্ছে এবং নিজে যখন দ্বন্দ্বের মধ্যে পড়ে তখনই মানুষ নিজের অস্তিত্বটাকে বুঝতে পারে। এটা কিন্তু কিয়েরকেগার্ড বলেছেন। তাহলে অস্তিত্বের ধারণা কিন্তু কনসেপ্ট নয়। কিয়েরকেগার্ড কিন্তু কি বলেন যে অস্তিত্বের ধারণা কিন্তু কনসেপ্ট নয়। আমি যখন কোনো দ্বন্দ্বের অবস্থায় আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো, আমি সমাজ যেভাবে চলছে তার মধ্যে নিজের কিছু ইউনিকনেস যখন বুঝতে পারবো, ঠিক আছে, আমার মধ্যে খুব ভালো দক্ষতা রয়েছে, আমি খুব ভালো গান করতে পারি, আমি খুব ভালো নাচ করতে পারি, আমার মধ্যে খুব ভালো ছবি আঁকার প্রবণতা রয়েছে, আমি খুব ভালো পড়াতে পারি, ইউনিকনেস যখন আমি বুঝতে পারবো আমার মধ্যে এটা রয়েছে, তখনই কিন্তু আমি আমার অস্তিত্বটাকে বুঝতে পারবো। And existence is not a necessary development. লিখে নাও, ফার্স্ট পয়েন্টটা কিন্তু আমি আলোচনা করে দিলাম। এন্ড সেকেন্ড পয়েন্ট কি, এক্সিস্ট, এখন যেটা বলছিলাম সেটা কি বললাম, এক্সিস্টেন্স ইজ নট এ কনসেপ্ট, এক্সিস্টেন্স ইজ নট এ কনসেপ্ট। হেগেলের এই বিষয়টা নিয়ে কিন্তু কিয়েরকেগার্ড কিন্তু সমালোচনা করলেন। সেকেন্ড পয়েন্ট লিখবে, existence is not a necessary development, existence is not a necessary development। লিখে নাও খাতায়। তো এখানে হেগেল বলেছিলেন যে অ্যাবসলিউট ট্রুথ রয়েছে এবং এই অ্যাবসলিউট ট্রুথে যাওয়ার উপায় কি, থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। এই অ্যাবসলিউট ট্রুথের কিভাবে আমি যেতে পারবো, থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিসের মাধ্যম দিয়ে। হেগেল বলেছিলেন যে এইটা একটা কন্টিনিউ প্রসেস, এইটা কিন্তু অনবরত ঘটে চলেছে। প্রতিটা মানুষ কিন্তু আবশ্যিকভাবে তার ধারণাটা কিন্তু বুঝতে পেরে যাচ্ছে এবং অস্তিত্বের ধারণা, আমাদের মধ্যে যে অস্তিত্ব, এই অস্তিত্বের ধারণাটা কিন্তু হেগেলের কাছে কি কি বলেছিলাম, হেগেলের কাছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ, হেগেলের কাছে এটা অবজেক্টিভ। তো তাহলে এটা কিন্তু যেটা ব্যক্তি নিরপেক্ষ, ব্যক্তিনিষ্ঠ নয়, ঠিক আছে, অবজেক্টিভ বিষয়। তো অস্তিত্বের ধারণাটা কি হেগেলের কাছে অবজেক্টিভ। মানে অস্তিত্বটা হেগেল কি বলেছিলেন যে আগে থেকেই রয়ে গেছে, জন্মের সময় থেকেই রয়ে গেছে অস্তিত্ব। তো কিয়েরকেগার্ড কিন্তু এটা বলেনি, কিয়েরকেগার্ড বলেছিলেন যে জন্মের সময় অস্তিত্ব থাকতে পারে না, যখন আমরা কোনো দ্বন্দ্বের সম্মুখীন হয়ে আমরা কোন কাজটা করব, আমরা এই বিষয়টা নিয়ে পড়বো নাকি ওই বিষয়টা নিয়ে পড়বো, যখন আমরা কোনো দ্বন্দ্বের সম্মুখীন হই তখনই কিন্তু আমরা অস্তিত্বটাকে জানতে পারি। এটা কিন্তু কিয়েরকেগার্ড বললেন এবং কিয়েরকেগার্ড বলেন না, মানুষের অস্তিত্বটা মানুষ কিন্তু আবশ্যিকভাবে নাও লাভ করতে পারে। এখানে কিন্তু কিয়েরকেগার্ড অথেন্টিক এক্সিস্টেন্স এবং ইনঅথেন্টিক এক্সিস্টেন্সের কথাও কিন্তু কিয়েরকেগার্ড বলেন। তাহলে এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফাররা বলেছেন যে মানুষ যখন নিজের অস্তিত্বটাকে বুঝতে পারে, যখন মানুষের মধ্যে যে ইউনিকনেস, এই ইউনিকনেসটাকে যখন মানুষ বুঝতে পারে, মানুষ যখন কোনো মানে ডিলেমেটিক মানে কি দান্ধিক, এই দান্ধিক অবস্থা কোনটাতে যাবে সে, ঠিক আছে, দ্বন্দ্ব, এই দান্ধিক সিচুয়েশন এসে মানুষ কিন্তু নিজের যে সিদ্ধান্ত সেটা কিন্তু নিতে পারে, তখনই কিন্তু মানুষ কিন্তু তার নিজের অস্তিত্বটাকে বুঝতে পারে। এইটাকে কিন্তু কিয়েরকেগার্ডের দর্শনে কি বলা হয়েছে, অথেন্টিক এক্সিস্টেন্স। লিখে নেবে, মানুষ যখন মানুষের ইউনিকনেস,
তাকে বুঝতে পারে, যে মানুষ কখন কোন সিদ্ধান্তটাকে নেবে, তখন কিন্তু মানুষ তার নিজের অস্তিত্বটাকে বুঝতে পারে। এইটাকে কিন্তু বলা হয়েছে কি অথেন্টিক এক্সিস্টেন্স। লিখে নাও। এবং আমি যখন নিজের ইউনিকনেস কি রয়েছে, আমার মধ্যে কি ইউনিকনেস রয়েছে, আমি খুব, দেখো অনেকের মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস থাকে, সে কিন্তু অনেক সময় কিন্তু জানতে পারে না। সে খুব ভালো গান করতে পারে, সে কিন্তু ওটাকে মানে করলো না, মানে যেটা করতে পারে সেটাকে কখনো করেনি, মানে গানটাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু হয়। তো মানুষ যখন নিজের ইউনিকনেসটাকে বুঝতে পারে না, তখন কিন্তু সেটাকে বলা হয় কি ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। যখন আমার নিজেদের মধ্যে কি আরো সম্ভাবনা কি রয়েছে সেটা জানতে পারে না, খুব ভালো ফুটবল খেলতে পারে সে, সেটা করলোই না, তো সেটাকে কিন্তু বলা হচ্ছে কি ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। যখন আমরা আমাদের ইউনিকনেসটাকে বুঝতে পারবো না, তখন কিন্তু সেটাকে বলা হয় কি ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। তাহলে নিজেরা যখন আমরা নিজেদের কখনো ডিসিশন নিতে পারি না, একজন আছে নিজেদের ডিসিশন নিজে নিতে পারে না, অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকে, তাহলে আমার মধ্যে গায়ক গায়িকা বা কোনো কিছু হয়ে একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমি সেটা খুঁজে পাচ্ছি না, ডিসিশন নিতে পারছি না, এইটাকে কি করে বলছে কিন্তু ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। আর অথেন্টিক এক্সিস্টেন্স কি, যখন তুমি তোমার মধ্যে যে সম্ভাবনাটা রয়েছে, তোমার মধ্যে যে ইউনিকনেসটা রয়েছে, সেটা যখন তুমি খুঁজে পাচ্ছ, সেটা কিন্তু বলা হয় কি অথেন্টিক এক্সিস্টেন্স। তাহলে অথেন্টিক এক্সিস্টেন্সে মানুষ নিজের অস্তিত্বটাকে বুঝতে পারবে, কিন্তু ইনঅথেন্টিক এক্সিস্টেন্সে মানুষ কিন্তু শুধুমাত্রই স্রোতে গা ভাসাচ্ছে, সমাজ যেটা বলছে, সমাজ যেটা তার উপর চাপিয়ে দিচ্ছে, সমাজের সাথে সাথে কিন্তু চলে যাচ্ছে। তাহলে সমাজ যা করছে তাই করছে, নিজের সম্ভাবনাটা, নিজের মধ্যে কি রয়েছে সেই সম্ভাবনাটাকে কিন্তু খুঁজে পাচ্ছে না, নিজের মধ্যে যে পসিবিলিটি গুলো সেগুলোকে খুঁজে পাচ্ছে না। এটা কিন্তু ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। তাহলে এক্সিস্টেন্সটা মানুষ হয়ে জন্মালেই কিন্তু বুঝতে পারবে এটা নয়, সে যখন তার পসিবিলিটিটা জানবে, সে তার এই অস্তিত্বটাকে কিন্তু বুঝতে পারবে। এবার বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি এখান থেকে? বলো, যেইটুকুনি বোঝালাম তোমরা বুঝতে পেরেছো নাকি বলো। এরপরে আমি আরো 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 অনেক আছে, এগুলো আসছি। বলো, এইটুকুনি বোঝা গেছে যেটুকুনি পড়ালাম? বলো। আচ্ছা, কোনো প্রবলেম নেই তো, মানে যেইটুকুনি বুঝিয়েছি, অথেন্টিক এক্সিস্টেন্স কি, অথেন্টিক এক্সিস্টেন্স কি, সব বোঝা গেছে? আচ্ছা, তাহলে হেগেল বলছেন যে মানুষের অস্তিত্ব, এবার হেগেল বলছেন যে মানুষের অস্তিত্বটা নেসেসারি, এবং সেটা আবশ্যিকভাবে বুঝতে পারবে, কিন্তু কি বললেন যে মানুষের অস্তিত্বটা নেসেসারি নয়, মানুষ কখন বুঝতে পারবে, অথেন্টিক এবং ইনঅথেন্টিক এক্সিস্টেন্সের কথা কিন্তু কিয়েরকেগার্ড তুললেন। ঠিক আছে, মানুষ যখন নিজের সম্ভাবনাগুলোকে বুঝতে পারবে, তখনই কিন্তু মানুষ নিজের অস্তিত্বকে বুঝতে পারবে। তাহলে হেগেল মানুষের রিজনের ওপর গুরুত্ব দিয়েছে, লিখে নাও, হেগেল মানুষের রিজনের ওপর গুরুত্ব দিয়েছে, এবং কিয়েরকেগার্ড মানুষের প্যাশন, ইমাজিনেশন, আবেগ, ইমোশন, এইগুলোকে গুরুত্ব দিয়েছে। হেগেল কিন্তু মানুষের রিজনের ওপর গুরুত্ব দিয়েছে, বুদ্ধি, এই বুদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে, কিন্তু কিয়েরকেগার্ড কিন্তু মানুষের প্যাশন, ইমাজিনেশন, তার আবেগ, ইমোশন, মানুষের যে আবেগ রয়েছে, ইমোশন রয়েছে, এইগুলোর ওপর কিন্তু গুরুত্ব দিয়েছে। তাহলে এক্সিস্টেনশালিজমের মূল গুরুত্বপূর্ণ কথা কি, সাবজেক্টিভিটি অ্যাজ ট্রুথ। কিয়েরকেগার্ড বলেছেন যে অবজেক্টিভিটি এক্সিস্টেন্স, এটা কি একটা ইলিউশন, একটা ভ্রম। এই যে অবজেক্টিভিটি, ঠিক আছে, এই অবজেক্টিভ এক্সিস্টেন্স একটা ইলিউশন, একটা ভ্রম, এটা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে। এবং মডার্ন পিরিয়ডে সেই সময় কিন্তু অনেক বিজ্ঞানী এবং দার্শনিক কিন্তু অবজেক্টিভ নলেজকে মূল বলেছিলেন। তার কারণ হিসেবে তারা বলেছিলেন যে অবজেক্টিভ নলেজ ইজ বেটার ফর সাবজেক্টিভ নলেজ। তো অবজেক্টিভ নলেজ মানুষকে নিশ্চিত জ্ঞানের দিকে নিয়ে যায়, এবং অবজেক্টিভ নলেজের ইউনিভার্সাল সার্টেনিটি থাকে। সেই সময়তে অনেক অনেক ফিলোসফার এরকম বলেছিলেন যে অবজেক্টিভকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিলেন।
মডার্ন পিরিয়ডে কিন্তু এটা কিন্তু এই পিরিয়ডে এটা কিন্তু মডার্ন পিরিয়ডে কিন্তু অবজেক্টিভ নলেজে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং এটাও বলা হয়েছিল যে অবজেক্টিভ নলেজের ইউনিভার্সাল এবং সার্টেনিটি নিশ্চয়তা থাকে। তাহলে অবজেক্টিভিটি বলতে কিন্তু কতগুলো সেট অফ রুলস বলেছে, কোনো কিছু নিয়মের ভিত্তিতে যখন আমরা বুঝবো। এবং অবজেক্টিভ নলেজ কিন্তু হিস্টোরিক্যাল, সাইকোলজি, সোশ্যাল সায়েন্সে অবজেক্টিভ নলেজের দিকে কিন্তু কাজ করা হয়। সাইকোলজিতে যখন আমরা কতগুলো মানুষের আচরণ কিরকম ঠিক করা হয়, মনোবিজ্ঞানে মানুষের আচরণ দেখে ঠিক করা হয়। তাহলে এই আচরণ হলে তার মনে এইরকম প্রভাব পড়ছে। তাহলে সাইকোলজিতে কিছু নির্দিষ্ট অবস্থা দেখে তার মনের অবস্থাটাকে বিচার করা হয়। তাহলে একটা ছকে যখন বাঁধা নিয়মের মধ্যে পড়ে যায়, তাহলে এই আচরণ দেখলে কিন্তু এই তার মনের অবস্থা এরকম রয়েছে। তো এই সব জায়গায় কিন্তু অবজেক্টিভিটিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং কান্টের যে ক্যাটাগরিক্যাল মিস্টেক, এটা তোমরা সবাই জানো যে ক্যাটাগরিক্যাল মিস্টেক এবং কতগুলো রুলের কথা বলা হয়েছে সেখানে কান্টে। সেখানে নৈতিকতার নিয়মগুলো কিন্তু ইউনিভার্সাল হতে হবে, সেগুলো কিন্তু রিজন হতে হবে। তাহলে অবজেক্টিভ নলেজ বলতে কতগুলো নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। এবং অবজেক্টিভ নলেজের ক্ষেত্রে কিন্তু জ্ঞাতার, ঠিক আছে, জ্ঞাতার কিন্তু কোনো গুরুত্ব নেই নেই সেখানে। জ্ঞাতা কিন্তু শুধুমাত্র সেখানে দ্রষ্টা। কীর্কেগার্ড কিন্তু বললেন যে জ্ঞাতার কোনো রকম মানে কিছু সেখানে কিন্তু গুরুত্ব নেই, জ্ঞাতা শুধুমাত্র কি দ্রষ্টা। তাহলে অবজেক্টিভ যে নলেজ, এই অবজেক্টিভ নলেজ কিন্তু জ্ঞাতাকে অ্যাট্রাক্ট করে, তা ঘোস্টে পরিণত করে দেয়। জ্ঞাতা মানে কি, মানে আমরা অবজেক্টিভ নলেজ হচ্ছে আমাদেরকে একটা ঘোস্টে পরিণত করে দিচ্ছে। তাহলে কোনো নৈতিক সিচুয়েশনে, কোনো একটা নৈতিক সিচুয়েশনে আমাদের কি করতে হবে সেটা আমাদের কিন্তু কি করবে, রিজনই আমাদেরকে ঠিক করছে, কিন্তু এটা হয় না। কি বলছে, এটা কখনোই হয় না। সাবজেক্টিভিটিতে বলা হয় কি আমাদেরকে একটা, আমাদের মধ্যে যে আবেগ রয়েছে, আমরা কিন্তু আবেগের বসে সব কাজ করি, অবশ্যই এটা ঠিক। তাহলে অবজেক্টিভিটি হলো কি এমন একটা কার্যকরণ সম্বন্ধে আবদ্ধ, আগে থেকে সবকিছু আমাদের বলা থাকে। অবজেক্টিভিটিতে কিন্তু আগে থেকে আমাদের সবকিছু বলা থাকে। এই জন্য কিন্তু কির্কেগার্ড অবজেক্টিভ নলেজকে মানছেন না। উনি বলছেন যে ট্রুথ অলওয়েজ সাবজেক্টিভ হবে। তাহলে সাবজেক্টিভ নলেজের কিন্তু তিনটে বৈশিষ্ট্যের কথা কির্কেগার্ড বলেছিলেন। ফার্স্ট বলেছেন যে সাবজেক্টিভ নলেজ ক্যান নট বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। This knowledge also cannot be লিখে নাও, this knowledge also cannot be taught to others. Subjective knowledge cannot be transformed from one person to another. দেখো আমাদের মধ্যে যে যে লেখাও রয়েছে, ঠিক আছে, এখানেও লেখা আছে, নোটস এর মধ্যে রয়েছে সাবজেক্টিভিটি আর ট্রুথ, আমি দিয়ে দিয়েছি এটা। তো এখানে দেখো এই সাবজেক্টিভিটি নলেজ, দেখো আমার মধ্যে যে জ্ঞান রয়েছে, আমার মধ্যে যেটা রয়েছে, কখনো তুমি আমার থেকে সেই জ্ঞানটা নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, কিন্তু আমার মধ্যে পুরোপুরি যেটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাকে দিতে পারবো না। তাহলে বিষয়গত যে জ্ঞান, সেই জ্ঞানটা, জ্ঞাতার যে জ্ঞান আছে, আমার যে জ্ঞান, তাহলে আমি সায়েন্স নেব নাকি আর্টস নেব, এই জ্ঞানটা আমার এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে কিন্তু ট্রান্সফার করা যায় না, ঠিক আছে। তোমার মধ্যে যে জ্ঞান সেটা কিন্তু ট্রান্সফারেবল নয়। সাবজেক্টিভ জ্ঞান কিন্তু অন্যকে শেখানো যায় না, এটা কিন্তু ইনস্টিটিউশনাল ম্যাথোডোলজিক্যাল জ্ঞান নয়। তাহলে subjective knowledge is always paradoxical in nature and thereby it is identical with faith. অর্থাৎ সাবজেক্টিভ নলেজ কি, এখানে কিন্তু আপাত বিরোধিতা থাকবে। আমি যেটা বলছি তোমার সেটা পছন্দ নাও হতে পারে। তাহলে আমার বিশ্বাসের সাথে আইডেন্টিক্যাল নলেজের একটা সম্বন্ধ রয়েছে। কি বললাম, আমার যে বিশ্বাস, ঠিক আছে, আমার এই বিশ্বাসের সাথে কিন্তু আমার আইডেন্টিক্যাল নলেজের একটা সম্বন্ধ আছে। তাহলে আমার এই বিশ্বাস থেকে কিন্তু সাবজেক্টিভ নলেজ গুলো আসে। যদি তোমাদের কোশ্চেন দেয় যে কির্কেগার্ড কি বলেছেন, যে আমার এই যে বিশ্বাস, আমার যে ফেইথ, এই ফেইথ থেকেই কিন্তু এই সাবজেক্টিভ নলেজ গুলো আসছে। সাবজেক্টিভ নলেজ রিজন থেকে আসে না, কোথা থেকে আসে, ফেইথ থেকে আসে, বিশ্বাস থেকে আসে। দেখো আমি যে পাখি দেখছি,
সেটা কিন্তু অন্যরা যে পাখি দেখছে সেটার মতো নয়। অবজেক্টিভ জ্ঞানটা সবার জন্য সেম থাকে, যেটা 2+2 = 4, 2+2 = 4, এই জিনিসটা তোমার ক্ষেত্রেও যেটা আমার ক্ষেত্রেও যেটা, অবজেক্টিভ নলেজ কিন্তু সবার কাছে সেম, সবার জন্য কিন্তু এক থাকে। কিন্তু সাবজেক্টিভ নলেজ, আমার বিশ্বাস এবং তোমাদের বিশ্বাস, এইগুলো কিন্তু একসাথে মিলবে না আমাদের। তোমারটার সাথে আমারটা কিন্তু কখনোই মিলবে না। তাহলে তার মধ্যে কিন্তু একটা বিরোধিতা থাকবে, এবং নিজের সিদ্ধান্ত নিজে নিলেই কিন্তু মানুষ তার অস্তিত্বটাকে বুঝতে পারবে। এখানে দিয়েছে দেখো, the concept subjectivity is the central point in the Kierkegaard philosophy. The ordinary meaning of the term subjective philosophy is knower, and accordingly the nature of the state of the knower is known as subjectivity. In psychology subject, এটা বলেছিলাম, psychology subject knowledge means to knowledge of inner mental objects like harmony, image, imaginary construction, etc., which is ordinarily called introspection, অন্তর্দর্শন. But Kierkegaard does not believe such type of subjectivity. Kierkegaard কিন্তু সাইকোলজিতে যেটা বলা হয়েছে অন্তর্দর্শন, তোমরা পড়েছো এগুলো, ঠিক আছে, এইগুলোকে কিন্তু Kierkegaard বিশ্বাস করেনি, এই ধরনের সাবজেক্টিভিটিতে কিন্তু বিশ্বাস করেনি। He is of the opinion that introspection is not subjective but an objective attitude. Here in introspection, অন্তর্দর্শন, we perceive objects, although these objects are internal. His concept of subject is very much different from the ordinary concept. His concept of subject is not abstract but concrete in nature. তো এটা কি বলছে, আমার বিশ্বাস, this subject is individual, এই যে জিনিসগুলো থাকে সবকিছু কিন্তু আমার মধ্যে একটা স্বতন্ত্রতা রয়েছে, ইন্ডিভিজুয়ালিটি, এটাই কিন্তু অস্তিত্ব বা এদের মূল কথা, ইন্ডিভিজুয়ালিটি, স্বতন্ত্রতা, ঠিক আছে। আমি যেটা বিশ্বাস করি বা আমার মধ্যে যেটা রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু কখনোই চাইলে কিন্তু তুমি মানে কেউ নিয়ে নিতে পারবে না। আমার মধ্যে যে ভালো জিনিসগুলো রয়েছে আমি কিন্তু চাইলেও সবটা কিন্তু তোমাদেরকে দিতে পারবো না। তাহলে এই জিনিসটাই কিন্তু আমার যে বিশ্বাস, আমি যেটা বিশ্বাস করি, তোমাদের বিশ্বাসের সাথে কিন্তু সেগুলো মিলবে না, ঠিক আছে, এর মধ্যে কিন্তু বিরোধ থাকবে। তাহলে নিজের সিদ্ধান্ত নিজে নিলেই মানুষ তার অস্তিত্বটাকে বুঝতে পারবে। And knowledge that are subjective are not abstract but concrete. এটা মানে কি বলছে, সাবজেক্টিভ যে নলেজ, এগুলো কিন্তু মূর্ত হয়, সরি মূর্ত কিছু নয়, এগুলো কিন্তু সাবজেক্টিভ নলেজ যেটা বলছে সেগুলো কিন্তু মূর্ত কিছু নয়। অর্থাৎ এইগুলো কি, এগুলো কিন্তু কোনো যে একটা ইউনিভার্সাল ধারণা, কোনো একটা ইউনিভার্সাল সামান্য একটি ধারণা, এমনটাও কিন্তু নয়। তাহলে সাবজেক্টিভ নলেজ কিন্তু কোনো মূর্ত ধারণা নয়, মূর্ত কিছু নয়, কোনো ইউনিভার্সাল ধারণা এমনটাও কিন্তু নয়। এগুলো কিন্তু জীবন্ত যে ব্যক্তি, সেই ব্যক্তির সাথে জড়িত। তুমি ব্যক্তি, এই সাবজেক্টিভ নলেজ গুলো কিন্তু তোমার সাথে জড়িত, এবং সেগুলো কিন্তু কংক্রিট, অস্তিত্বশীল, অ্যাবস্ট্রাক্ট নয়, অস্তিত্বশীল, কংক্রিট। তাহলে এই সাবজেক্টিভ নলেজ গুলো কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে জড়িত, এবং তোমার নলেজটা তুমি কাউকে দিলে কিন্তু সবকিছু কিন্তু তোমার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে, তোমার ওই ইউনিকনেসটা কিন্তু আমি নিয়ে নিতে পারবো না। তোমার মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে সেই ইউনিকনেস কিন্তু কেউই নিয়ে নিতে পারবে না। তো এইটা কিন্তু অবজেক্টিভিটিটা কিন্তু পুরোপুরি আলাদা। অবজেক্টিভিটিটা কি, অবজেক্টিভিটিটা কিন্তু সবার জন্য সেম। যেমন একটা 2+2 = 4, ঠিক আছে, এই ম্যাথামেটিক্যাল নলেজ গুলো কিন্তু সবার জন্য সেম, একই রকমই থাকে। কিন্তু সাবজেক্টিভ নলেজ কিন্তু সবার জন্য সেম নয়। বোঝা কি যাচ্ছে যেগুলো বলছি আমি? বোঝা যাচ্ছে যে কি আমি বলছি এগুলো? সবাই বুঝছো তো? আচ্ছা, this subject is an individual who exists self-consciously. This subject existence is sometimes called simply existence or subjectivity. That is why the concept of subjectivity in Kierkegaard philosophy
bears a deeper and dynamic meaning. Some interpreters point out that subjective knowledge possesses three essential features. These are: subjective knowledge cannot be transformed, যেটা আমি এতক্ষণ বলছিলাম, subjective knowledge cannot transform from one person to another. This knowledge also cannot be taught to others. তোমার মধ্যে যে বিষয়গত জ্ঞান, তুমি কিন্তু সেইটা এই এক ব্যক্তিতে কিন্তু অপর ব্যক্তিতে কিন্তু এটা কিন্তু ট্রান্সফার করা যায় না, এবং এটা কিন্তু অপরকেও শেখানো যায় না। সাবজেক্টিভ নলেজ কিন্তু কখনোই এটা করা যাবে না। And subjective knowledge is always paradoxical in nature, and thereby it is identical with faith. কি বলেছিলাম যে এটা কিন্তু সবসময় প্যারাডক্সিক্যাল, এটা কিন্তু বিরোধী। তোমার সাথে আমার যে মানে আমার যে ধারণা, আমি বললাম যে না এটা হতে পারে না, তুমি তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা হতেই পারে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, ঠিক আছে? এই তোমার তোমার যে জিনিসটা আমি সেটা স্বীকার করছি না, ঠিক আছে, এই মানছি না, আমি এটা করবো না, তুমি বলছো আমি এটাই করবো, এইভাবেই কিন্তু মানুষের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়ে যায়। তো এটা কিন্তু সবসময় বিরোধী, প্যারাডক্সিক্যাল ইন নেচার, এবং এটা কিন্তু সবসময় আমার বিশ্বাস, আমার যেটা বিশ্বাস, তোমার আমি ঈশ্বরে বিশ্বাস করি, তুমি কিন্তু আবার ঈশ্বরে বিশ্বাস নাও করতে পারো, তুমি কিন্তু নাস্তিক হতে পারো। তো এইটা কিন্তু প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ভাবে থাকে, কারোর মধ্যে কিন্তু সেম থাকে না। আমাদের আবেগ, আমার আবেগ আলাদা, তোমার আবেগ আলাদা। So no rational knowledge but faith is found to be paradoxical. There is very possibility on our part to be induced by it to accept the paradox. তো এই প্যারাডক্স কিন্তু তোমাকে একসেপ্ট করতেই হবে। বিরোধিতা, ঠিক আছে, বিরোধ, এগুলো কিন্তু একসেপ্ট করতে হবে। তোমার মধ্যে যেটা রয়েছে আমার মধ্যে উল্টো রয়েছে, এর সাথে কিন্তু অনেক বিরোধও হবে, আপাতত বিরোধী এগুলো। There is nothing intellectual in faith as such, it is full of emotional attributes. এইগুলো কিন্তু সবকিছু আমাদের আবেগ, আমরা আবেগের বশে পড়ে থাকি। And knowledge that are subjective are not abstract, যেটা বলছিলাম, knowledge that are subjective are not abstract but concrete, as there is a necessary relation between a living individual who is also an actual concrete existence, that of subjective knowledge, and so it is concrete in nature. তো এই সাবজেক্টিভ নলেজ গুলো কিন্তু কখনোই মূর্ত কিছু নয়, অ্যাবস্ট্রাক্ট নয়, ঠিক আছে? এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নয়, মূর্ত কিছু নয়, এগুলো কিন্তু কোনো সামান্যের ধারণা নয়, কোনো ইন্ডিভিজুয়াল সামান্যের ধারণা নয়। এইটা কি তাহলে? এগুলো হচ্ছে কি মানুষের মানুষের সাথে জড়িত কিছু অস্তিত্বশীল কংক্রিট জিনিস, জীবন্ত ব্যক্তি হতে হবে, জীবন্ত ব্যক্তির সাথে জড়িত, এগুলো হচ্ছে কংক্রিট। সাবজেক্টিভ নলেজ কিন্তু সবসময় আমাদের, আমরা যারা জীবন্ত মানুষ, আমাদের সাথে কিন্তু জড়িত রয়েছে, এগুলো কিন্তু কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট নয়। এটা কিন্তু কখনো ভাববে না অস্তিত্বশীল, কংক্রিট অস্তিত্বশীল, দেখা যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নয়, ঠিক আছে? এরপরে Kierkegaard says all those truths which constitute the foundations of man's life are subjective truth, not an objective truth. তো এখানে Kierkegaard কিন্তু বলেছিলেন যে সব সময়, আমি তাই আগে বলে দিয়েছি, সব সময় কিন্তু আমাদের সাবজেক্টিভ ট্রুথকেই বিলিভ করতে হবে। মানুষের জীবনে কিন্তু এই বিষয়গত সত্যগুলোর ওপরই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বস্তুগত সত্যের ওপর কিন্তু নয়, এটাই কিন্তু বলা হলো। তো এই বিষয়গত সত্যের জন্য কিন্তু তোমাকে কোনো প্রুফ দিতে হবে না। কি বলছে? Kierkegaard accept the truth that matters life in subjective and subjective truth does not require any proof. তোমাকে কিন্তু এই সাবজেক্টিভ ট্রুথের জন্য কোনো প্রুফ কিছু দেওয়ার দরকার পড়বে না। ওকে, এইটা কিন্তু আজকে আমি এই জায়গাটাকে পড়ালাম। আর কালকে হচ্ছে আমি দুটো টপিক পড়াবো, লিপ অফ ফেইথ, এবং আরো দুটো টপিক রয়েছে, ঠিক আছে, ওইগুলো কিন্তু কালকে আমি পড়াবো। অনেকটা বড়, এখনো অনেকগুলো কনসেপ্ট রয়েছে, কালকে পুরোটা শেষ হয়ে যাবে। এই যে কালকে এই জায়গাগুলো পড়াবো আমি, 3 stages of existence। তারপরে রয়েছে মেন ফিচার্স, এইগুলো ইটারনাল ট্রুথ এন্ড দ্য ফেইথ, এই কনসেপ্ট
কালকে আমি পুরোটা কালকে শেষ হয়ে যাবে কি হয়। এখনো দুটো টপিক, তিনটে টপিক এখন বাকি রয়েছে, ঠিক আছে? তিনটে টপিক এখনো বাকি রয়েছে, কালকে আমি এই তিনটে কভার করে দেবো। তো বলো, আজকে যেটুকুনি পড়িয়ে দিচ্ছি, আর কোশ্চেন অ্যান্সার কালকে আমি সলভ করাবো। আর কালকে আমি চাইছি যে তোমাদের যদি কারোর মানে বিকালে হয় তাহলে খুব সুবিধা হয়, কারণ কালকে প্রজাতন্ত্র দিবস, প্রচন্ড সাউন্ড বাজবে, ওই জন্যই বলছি। সেই জন্যই বলছি কালকে, কালকে যদি 8:30 থেকে হয় খুব ভালো হয়, আমারও ভালো হয় একটু। তোমাদের কি প্রবলেম রয়েছে 8:30 থেকে হলে একটু বলো আমাকে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমারও ওটাই হলে। হ্যাঁ আমার, কারণ সকালবেলা আমার একটু প্রবলেম রয়েছে, ওই জন্যই বলছি আমি 8:30 থেকে হলেই ভালো হয় কালকে ক্লাসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে 8:30 থেকেই করে দিচ্ছি ক্লাসটা, ঠিক আছে? কারণ আমারও একটু প্রবলেম রয়েছে সকালবেলা, আর সকালবেলা প্রচন্ড আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে, সেই প্রচন্ড মাইক বাজছে, ওই জন্য কালকে হবে ওটা, ওই জন্যই বলছি রাতেই করবো তো, ঠিক আছে? আর আজকে যে ক্লাসটা আমি নিলাম সেখান থেকে কোনো কোশ্চেন রয়েছে তোমাদের, বলো। যেইটুকুনি পড়িয়েছি আজকে, এইটুকুনি একটুখানি ডিফিকাল্ট রয়েছে, বলো যেগুলো আমি আগে করেছি সেগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট নেই? হুম, অ্যাকচুয়ালি কি করে বলো তো, তোমাদের বেশি করে এমসিকিউ সলভ করতে হবে, পড়ে নিয়ে এমসিকিউ সলভ করতে হবে, কারণ তোমাদের দেখতে হবে যে তোমরা পারছো না। তো সেটা কালকে আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে? যে কোশ্চেন আনসার সলভ করাবো, ওইগুলো করলে তোমাদের একটু ভালো হবে, কারণ শুধু পড়লে তো হবে না, এমসিকিউ সলভ করতে হবে, এরকম টাইপের কোশ্চেন আছে, ওগুলো দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে তোমার কতটা হয়েছে, কতটা বুঝতে পেরেছো। অ্যাসারশন রিজনিং জাতীয় কোশ্চেন আমি কালকে তোমাদের অ্যাসারশন রিজনিং জাতীয় কোশ্চেন করাবো ওখান থেকে, ঠিক আছে? হুম, তাহলে তোমাদের চর্চাটা হয়ে যাবে এখান থেকে। এইগুলো একটু খটোমটো রয়েছে, এটা তো সেই ওয়েস্টার্ন ফিলোসফির থেকেও কঠিন এগুলো একটু। হুম, তো একটুখানি পড়তে হবে ভালো করে। তোমাদের একবার সেটে কোশ্চেন এসেছিল, এই যে সাবজেক্টিভিটি অ্যাপ্রোচ থেকে অ্যাসারশন রিজনিং জাতীয় কোশ্চেন এসেছিল, সেটে কোশ্চেন কিন্তু আসে। সেট নেট দুটোতেই আসে, তো ভালো করে পড়ো। আর সর্বজিৎ, তোমার ইয়ে কবে, তোমার কাউন্সিলিং কবে? ও হ্যাঁ, একটা দেয়নি তোমাদের, একটা খুব ভালো করে দিয়েছে, তোমাদের ওই স্কুলের ওই তোমার নিজেদের পছন্দমূলক স্কুল চুজ করতে পারবে ওর থেকে, ভালো করে দিয়েছিল সেটা। হুম, তো ঠিক আছে। আজকে আর তো, হ্যাঁ তোমরা একদম কাছাকাছি স্কুল পাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে তাহলে। ওকে, তোমরা লেট করে যেতে পারো কোনো কোশ্চেন না থাকলে।